আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট হাউস আর সেকেন্ড হাউস নিয়ে রোগ জ্যোতিষের কথাবার্তা ইতিমধ্যেই আমাদের কিছুটা এগিয়েছে। আমরা অটিজম বা অটিস্টিক চাইল্ডের একটা চার্ট ডিসকাস করার কথা ছিল, আমি দেখাবো এখন। আর ইতিমধ্যে থার্ড হাউস বা অন্যান্য আরো কিছু ডিজিজ নিয়ে আমরা একটু ডিসকাস করব। আর কিছু কিছু রোগ আছে যেগুলো হাউস ওরিয়েন্টেড নয়, যারা মেইনলি হচ্ছে গিয়ে গ্রহ ওরিয়েন্টেড। যেমন হচ্ছে সুগার, ব্লাড সুগার বা নর্মাল আমাদের যে ডায়াবেটিস, এগুলো কিন্তু গ্রহ ওরিয়েন্টেড ডিজিজ। এগুলোর সঙ্গে সরাসরি আমাদের ভাব বা রাশি সরাসরি কানেক্টেড হয় না। কানেকশন তো আমরা খুঁজেই বার করতে পারি, অ্যাকচুয়ালি এদের সঙ্গে যাদের কানেকশন আমরা পাই সেটা হচ্ছে মূলত গ্রহ। বৃহস্পতি, শুক্র, এরা পীড়িত হলে পরে ডায়াবেটিক হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। যেটা আমরা এখন আর কি করব সেটা হচ্ছে দ্বিতীয় ভাব পার করে তৃতীয় ভাবের ডিসকাশন, আর তার আগে একটা অটিস্টিক বেবি, তাকে নিয়ে আমরা ডিসকাস করবো। প্রশ্ন, এর নামটা আমরা আর বলছি না। ডেট অফ বার্থ হচ্ছে 14/7/2011। তো আমি একটু বানিয়ে নিই, 14/7/2011। আহ এদিকে হচ্ছে 1:45 PM। প্লেস অফ বার্থ হচ্ছে আরজিকর, মানে কলকাতা। দেখুন আমরা মোটামুটি শেয়ার করে ফেলেছি। কোন রাশি এবং শুক্রের দশায় জন্মটা আমরা দেখবো কোন দশায়। আর জন্মটা হচ্ছে শুক্রের দশা, রবির অন্তর্দশায় জন্ম। তো অটিজমের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছুটা ব্রেনকে পীড়িত হতে হবে, মস্তিষ্কে কিছুটা সমস্যা থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহু ইজ ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। অবশ্যই লগ্ন কিছুটা দুর্বল বা পীড়িত থাকবে। এবং অটিজম কি টাইপের সেটাকে তো আমরা সবসময় আইডেন্টিফাই করতে পারবো না। তবে তার সঙ্গে সঙ্গে এটা খেয়াল রাখতে হবে, অটিজম বাচ্চারা সাধারণত কথা বলার ক্ষেত্রে, কথা শোনার ক্ষেত্রে এবং রিয়াক্ট করবার ক্ষেত্রে যে যে রিয়াকশনটা আমাদের আশা করব সেই রিয়াকশনের ক্ষেত্রে কিছুটা গন্ডগোল করে ফেলে। ইতিমধ্যে আরো একটি অটিজম বাচ্চার চার্ট আমার কাছে আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। আহ তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি তুলা লগ্ন, বিশাখা নক্ষত্রে রয়েছে। বিশাখা নক্ষত্র, তার অধিপতি বৃহস্পতি, তিনি 6th হাউসের লর্ড। তিনি হচ্ছে সপ্তমে রয়েছে এবং মেষ রাশি পীড়িত। ষষ্ঠপতির দৃষ্টি সেটা লগ্নের উপরে রয়েছে। আর আরেকটা গ্রহকেও একটু পীড়িত হতে হবে, সেটি হলো বুধ। বুধকেও কিন্তু অবশ্যই পীড়িত হতে হবে। তো এই ক্ষেত্রে বুধকে আমরা বিরাট পীড়িত দেখতে পাচ্ছি না। এখানে অষ্টমে কেতুর অবস্থান রয়েছে। বৃহস্পতি 6th হাউসে বসে রয়েছে। 6th হাউসে বৃহস্পতি থাকা, সরি, 7th হাউসে বৃহস্পতি থাকা এবং বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপরে পড়েছে। বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে। এই সমস্ত কারণগুলোর জন্য এই জাতকের ব্রেন ডেভেলপমেন্টে কিছুটা ডিলে হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আহ এইটা কিন্তু আমাদের জন্য খুব ভ্যালিড, খুব সলিড রিজন হচ্ছে না। আর নবাংশ কুণ্ডলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের লগ্ন অধিপতি শুক্র, সে সুস্থ হয়ে রয়েছে, কিন্তু সেখানে রাহু যুক্ত রয়েছে। আর শুক্রের ক্ষেত্রাধিপতি অর্থাৎ শুক্রের যে ক্ষেত্র, তার অধিপতি অর্থাৎ বৃহস্পতি, সে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। ফলে এইখানে তুঙ্গ ফল দুটো গ্রহের পক্ষেই দেওয়াটা মুশকিল হবে। অর্থাৎ শুক্র যে ঘরে তুঙ্গ হয়েছে
এই ঘরের অধিপতি তিনি যদি আবার তুঙ্গ হয়ে বসে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু উভয়েরই তুঙ্গ স্থানস্থ হওয়ার ফল সেখানে ঘাটতি দেখতে পাওয়া যাবে। আরেকটা বিষয়, মঙ্গল সে মেষের অধিপতি, সে কিন্তু নবাংশে নিচস্থ, এবং রাহু বৃষ্ট। লগ্নপতি শুক্র বুধের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, ফলে এখানে রাহু একটা বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, যে কারণে বাচ্চাটার মধ্যে অটিজম দেখতে পাওয়া গেছে। এরকম নয় যে এই কম্বিনেশনে সব বাচ্চার মধ্যেই অটিজম আসবে, বাট এই মানুষটার মধ্যে অটিজমের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া গেছে। আমি আরো একটা চার্ট খুঁজে বার করছি, যদি থাকে। না, নেই। সুতরাং আমাদের এই চার্ট দেখেই যে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে অটিজম আছে, এটা মুশকিল আছে, এটা বার করাটা কঠিন। যাই হোক, এর পরের পরের পার্টে হচ্ছে গিয়ে আমরা চলে আসি, আমরা একটু আমাদের অন্য ডিসকাশনে আমরা যাব। এবার হচ্ছে কি তৃতীয় ভাবের রোগের মধ্যে সবচেয়ে বিশ্রী রোগটা হচ্ছে স্পন্ডলাইটিস, ঘাড়ে ব্যথা, মাথা ঘামতে পারছি না, ভালো ঘুমাতে পারছি না। এই ব্লকেজ ক্রিয়েট করেন মূলত শনিদেব। থার্ড হাউস যদি পীড়িত থাকে, শনিদেব যদি পীড়িত হন, সেই ক্ষেত্রে স্পন্ডলাইটিসের টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, এগুলো ওই থার্ড হাউসেরই ডিজিজ। এর সঙ্গে সঙ্গে ওই ঘাড় লক হয়ে যাওয়া, উপরের দিকে শির দ্বারায়, শির দ্বারার উপরের দিকে কিছু প্রবলেম, এগুলো আমরা থার্ড হাউস থেকে পেয়ে থাকি। মানে এরকম হাত দুটোকে সোজা করলে পরে লম্বা করে যে জায়গাটা পাবো, সেই জায়গা পুরোটাই হচ্ছে থার্ড হাউস। এরপরে আমরা কি নেব? এরপরে আমরা নেব শ্বাস। শ্বাসের যে আমাদের এই যে ট্রাকিয়া এই সমস্ত গুলো রয়েছে, অর্থাৎ শ্বাসনালী যাকে আমরা বলবো, সেই শ্বাসনালীটা কিন্তু পুরোটাই থার্ড হাউসের দখলে। এবং শ্বাস গ্রহণ, শ্বাসের সমস্যা, রাত্রিবেলা অনেক লোক দেখবেন ঘুমিয়ে ঘুমিয়ে বিকট নাক ডাকে। এক ভদ্রলোক তিনি নাক ডাকতে ডাকতে মানে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, এরকম বিকট পরিস্থিতি। এইরকম যে ঘটনাগুলো, এইরকম যে বিষয়গুলো, সেগুলো সেগুলো আমাদের থার্ড হাউস থেকে বিচার্য। এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবেরই বিষয়, কিন্তু থার্ড হাউসটাও দেখতে হবে, সেটা হলো নাকের মধ্যে পলিপ বলে একটা জিনিস হয়। এটা পার্সিয়ালি টিউমার টাইপের, মাংস ডেলা পাকিয়ে যায়। এইরকম যদি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পলিপ। তো সেটাও কিন্তু থার্ড হাউস থেকে বিচার্য। থার্ড হাউসে কেন বিচার্য? কারণ হচ্ছে এই পলিপ যে হলো, এটা কিন্তু আহ শ্বাসকে প্রভাবিত করে। এবং যখন শ্বাসকে প্রভাবিত করছে, শ্বাস গ্রহণ শ্বাস বর্জন তাকে, তখন কিন্তু আমাদের থার্ড হাউসটা কানেক্টেড হচ্ছে। সুতরাং এটাও আমাদের থার্ড হাউস থেকে ভাবনা চিন্তা করতে হবে। যারা অতিরিক্ত নাক দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও আমাদের থার্ড হাউসটাকে ভাবতে হবে। যাদের শ্বাসের সমস্যা রয়েছে, তাদেরকেও থার্ড হাউস দেখতে হবে। যাদের টিবি হচ্ছে, কিংবা সিওপিডি, সিওপিডির ফুল ফর্ম আমি জানি না, শ্বাসেরই সমস্যা এটা। কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যাজমা রয়েছে, সেটা থার্ড হাউস থেকে দেখতে হবে। এইগুলো ডিজিজ, এগুলো থার্ড হাউস থেকে আমরা দেখব। এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নিতে হবে, তাহলে ঠিকঠাক ভাবে আমরা মাথায় রাখতে পারবো। খেয়াল রাখতে হবে এই যে বেল্ট, এই বেল্টটা হচ্ছে গিয়ে ফুসফুস শুরু হচ্ছে, গলা থেকে ফুসফুস পর্যন্ত হাত দুটো, এই পার্টটুকু হচ্ছে আমাদের থার্ড হাউসের অংশ। তো থার্ড হাউসের ডিজিজ গুলোকে আমরা আইডেন্টিফাই করবো কি করে? মূলত শনি যদি তৃতীয় থাকে, ঠান্ডা লাগার কারণে শ্লেষ্মা বাড়তে দেখতে পাওয়া যায়। তৃতীয় ভাব পীড়িত রয়েছে, শনি চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড অ্যালার্জির শিকার হওয়ার টেন্ডেন্সি এগুলো দেখতে পাওয়া যায়।
থার্ড হাউসে বৃহস্পতি, রাহু ইত্যাদি অবস্থান করে রয়েছে, সেই ক্ষেত্রেও ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, ফুসফুসে জল জমা, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। তবে তার সঙ্গে অবশ্যই কর্কট রাশিকেও পীড়িত হতে হবে। বায়ুর আদান প্রদান, মাথায় রাখবেন, আদান গ্রহণ এবং বর্জন, আমরা একদিকে নিচ্ছি একদিকে দিচ্ছি, এই যে প্রসেস, এটা হচ্ছে কি ডুয়াল প্রসেস। এই ক্ষেত্রে আমরা অবশ্যই মিথুন রাশিকে শ্বাসের কারক হিসেবে নেব। নিঃশ্বাস প্রশ্বাস এর কারক গ্রহ হচ্ছে, কারণ ভাব হচ্ছে মিথুন রাশি। এবং বায়ু তত্ত্ব সাপেক্ষ গ্রহ শনি এবং বুধ, এরা পীড়িত হলে কিন্তু অবশ্যই ওরিয়েন্টেড সমস্যা দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে থার্ড হাউসের আরো কিছু রোগ আছে। থার্ড হাউস এবং চন্দ্র, বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের মধ্যে কিছু অদ্ভুত মানসিক সমস্যা রয়েছে। যেমন একটা সমস্যা হচ্ছে আহ ওসিডি। সিডিটা কি? পিটপিটি ব্যাপার। কোনো একটা কিছু ছোঁয়া লেগে গেল, ওরে বাবা রে আমার ছোঁয়া লেগে গেল, এটা ধরা হয়ে গেল, এ বাবা আমার গায়ে লেগে গেল, এ বাবা এই জায়গাটা নোংরা, এই যে বিষয়টা, এটাও কিন্তু চন্দ্র এবং থার্ড হাউস থেকে বিচার্য। আমাদের এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এই মানুষটা ওসিডির শিকার বা এই মানুষটা সিপিডির শিকার। এর শ্বাসের সমস্যা রয়েছে, আর এর মধ্যে মনের মধ্যে স্পর্শজনিত সমস্যা রয়েছে। এই দুটোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা রিয়েলি আইডেন্টিফাই করতে পারবো না। কিন্তু আমাদের যখন বলবে যে এই প্রবলেমটাতে ভুগছি, তখন সেইটাকে নিয়ে গিয়ে সেটা রেকটিফিকেশনের চেষ্টা, সেটা কিন্তু আমরা করতে পারবো। এই বিষয়টা মোটামুটি আমাদের ক্ষেত্রে পরিষ্কার হলো। এবং এই যে টিপিক্যাল টিপিক্যাল টাইপের ডিজিজ, এগুলোর কিন্তু কোনো স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা নেই। এবং চন্দ্র পীড়িত হয়ে জল তত্ত্বগত হলে সাধারণত ওসিডির সমস্যা দেখতে পাওয়া যায়। কিন্তু এটাও দেখতে পাওয়া যায় চন্দ্র বায়ু তত্ত্বের মধ্যে রয়েছে, কোনো একটা জল সূচক গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে সেখানেও সমস্যা হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি কোথায় প্রবলেম হচ্ছে, এই টাইপের টিপিক্যাল ডিজিজ গুলোর ক্ষেত্রে আইডেন্টিফাই করা মুশকিল আছে। তাহলে থার্ড হাউস আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার যদি আমরা দেখি যে তৃতীয় ভাবে শনি বুধের কম্বিনেশন হয়েছে, শনি চন্দ্র যুক্ত রয়েছে, তৃতীয় ভাবে পাপ গ্রহ রয়েছে, মিথুন রাশিতে একটা পাপ গ্রহ রয়েছে, তাহলে আমরা বলবো যে এর ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, এগুলো হওয়ার একটা চান্সেস রয়েছে। উইথ কনফিডেন্ট বলতে হবে, কিন্তু সত্যি সত্যি এটা ফ্যাক্ট যে এক্স্যাক্টলি মেলানো মুশকিল আছে। তো এরপরে আমরা চলে আসবো ফোর্থ হাউস। ফোর্থ হাউসটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ফোর্থ হাউসকে আমরা নাম দিয়েছি হাউস অফ স্টেবিলিটি। আপনারা মনে করে দেখবেন, ফোর্থ হাউসে এসে আমরা সবাই স্থিত হই। হতে পারে একজন জাতক বা জাতিকা, সে রাস্তায় ছিল ঝড়ঝাপটার মধ্যে, বাড়িতে এলো, মানসিক শান্তি, বিরাট শান্তি, আর ঝামেলা নেই। তো এই বিষয়গুলো আমরা ফোর্থ হাউস থেকে দেখি। স্থিতি, দৈহিক মানসিক স্থিতি, এটা আমরা ফোর্থ হাউস থেকে দেখি। শান্তি, সুখ, আমরা ফোর্থ হাউস থেকে দেখি। এর সঙ্গে সঙ্গে ফোর্থ হাউস থেকে আমরা হৃৎপিণ্ডকেও দেখি। ফোর্থ হাউস থেকে আমরা রক্ত সঞ্চালনকেও দেখি। কেন রক্ত সঞ্চালন ফোর্থ হাউস থেকে? কারণ হচ্ছে গিয়ে এই ফোর্থ হাউসের যে কালপুরুষের ফোর্থ হাউসের যিনি লর্ড, তিনি হচ্ছেন চন্দ্র। কর্কট রাশি, এটা ব্লাড সার্কুলেশনকে ইন্ডিকেট করে। জল, চর জল রাশি, এটা সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন, ব্লাডের মুভমেন্ট কে ইন্ডিকেট করে। এবার একটা মজার জিনিস আছে, এই প্রশ্নটা আমি এতদিন ধরে পড়াচ্ছি, এখনো কিন্তু আমাকে বিশেষ কেউ করেননি। সেটা হচ্ছে গিয়ে, যখন বায়ুর আদান প্রদান হচ্ছে, তখন আমরা মিথুনকে নিচ্ছি। ঠিক সেটাই যখন রক্তের আদান প্রদান হচ্ছে, তখন আমরা মিথুনের পরিবর্তে কর্কটকে নিচ্ছি। কর্কট জল তত্ত্বের চর রাশি, আর মিথুন হচ্ছে গিয়ে বায়ু তত্ত্বের দত্তক রাশি। দেওয়া নেওয়া, আসা যাওয়া, দত্তকেই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দত্তকে নিইনি, আমরা নিয়েছি দত্তের বেলায় চরে। মানে এটা নেওয়াটা কি, কেন আমরা রক্ত সঞ্চালনকে চতুর্থে নিয়েছি? এই প্রশ্নটা অনেকদিন ধরে আমি আশা করতাম যে কেউ আমাকে করবে, বাট কেউ করেনি। তারা করেনি, তারা করতেনও না। বিষয়টা কিন্তু মাথায় নিতে হবে। বিষয়টা হচ্ছে, এইখানে রক্তটা ক্লোজড কন্ট্রোলের মধ্যে রয়েছে, রক্ত কিন্তু বেরিয়ে আসছে না। মিথুনের ক্ষেত্রে আমরা শ্বাসটাকে নিয়েছি কেন? আদান প্রদান, একটা ভেতরে নিচ্ছি, একটা হচ্ছে কি বাইরে নিচ্ছি। এবং
এই যে যাওয়া আসা, এটা একই পথ দিয়ে হচ্ছে। যে নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি সেই নাক দিয়ে আমরা শ্বাস বর্জন করছি। তাই জন্য এটাকে আমাদের ডুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে। একটার মধ্যেই দুটো গতি, একটা আউটওয়ার্ড, একটা ইনওয়ার্ড। এটা শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, দুটো একই পাইপ, সেম পাইপ দিয়ে হচ্ছে। তো রক্তের ক্ষেত্রে কিন্তু এরকম নয়, রক্ত এক পথে যায়, এক পথে ফেরে, এক পথে যায় আর এক পথে ফেরে। কিন্তু রক্তটা হচ্ছে কন্টিনিউয়াস সাইক্লিং হচ্ছে, এরকম নয় যে এই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে একই রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে ডুয়াল। কিন্তু যখন একই রাশির মধ্যে একই পথ দিয়ে গিয়ে আরেকটা পথ দিয়ে ফিরে একটা রাস্তা কমপ্লিট করছে, এটা কিন্তু মুভিং। এখানে দাঁড়িয়ে আমরা চরকে নিয়েছি। আর মিথুনের ক্ষেত্রে কি হচ্ছে, যাওয়া আসা একই পথ দিয়ে, তাই এখানে দুটো মুখ আমরা বা দুমুখী গতি দেখতে পাচ্ছি। তাই আমরা এখানে ডুয়াল সাইনকে নিয়েছি। আর কর্কটের ক্ষেত্রে কি হচ্ছে, চর একটা ফ্লোতে মুভ করছে, একটা ফ্লোতে সোজা চলে যাচ্ছে। কর্কটের ক্ষেত্রে হচ্ছে কি, শিরা ধমনী থেকে যাচ্ছে, শিরা থেকে রক্ত ফিরছে, ধমনী দিয়ে রক্ত যাচ্ছে। মানে এখানে কিন্তু শিরার মধ্যে কখনোই ধমনীর রক্ত আসবে না, ধমনীর মধ্যে কখনোই শিরার রক্ত আসবে না। এটা বুঝতে পারা গেল? বুঝেছি, আরো 2-3 বার দেখতে হবে ভিডিও তাও। হ্যাঁ, ভিডিও তো দেখতেই হবে। তো এই এই ছোট ছোট বিষয়গুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে, কিছু লজিক আমাদের মাথায় নিতে হবে। আহ দেবেশ বাবু বলুন, হাত তুলেছেন নাকি না হাত তোলেননি? বুঝতে পেরেছি। আচ্ছা, তো ভালো কথা, ভেরি গুড। এরপরে আমাদের যে বিষয়টা বুঝতে হবে, চতুর্থ ভাবে আমাদের কিন্তু মন রয়েছে, চতুর্থ ভাবে মানসিক শান্তি স্থিতি এগুলো রয়েছে, এক্সটার্নাল অ্যাডজাস্টমেন্ট এটাও কিন্তু আমাদের চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড। এই চতুর্থ ভাব আমাদের মন, চতুর্থ ভাব আমাদের বক্ষ, চতুর্থ ভাব আমাদের বক্ষ আহ ভঞ্জন অর্থাৎ আমাদের পাঁজর, এটা চতুর্থ ভাব। আহ কিছুটা রক্ত সঞ্চালন, হৃৎপিণ্ডের গঠন, গঠন বলবো না, কার্যকারিতা কিছুটা চতুর্থ ভাবে রয়েছে। আর এই যে সার্কুলেশন, ব্লাড পাম্পিং, এটা কিন্তু চতুর্থ এবং পঞ্চম নিয়েই হবে। তবে একদম চতুর্থে ফেলে দিয়ে আলাদা করে দেবো, এটা করা যাবে না। মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ভাবগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন বিষয় ওভারল্যাপ করবে। যেমন হচ্ছে গিয়ে আমাদের উম পাকস্থলী, পাকস্থলীকে কিন্তু আমরা ষষ্ঠভাবে পুরোটা দিতে পারবো না। পঞ্চম থেকে ষষ্ঠের দিকে পাকস্থলী যাবে। লিভার, এটাও কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠের দিকে যাবে। এবার গল ব্লাডার, প্যানক্রিয়াস, এগুলো সবই, গল ব্লাডার, প্যানক্রিয়াস, কিডনি, এগুলো সবই কিন্তু আমাদের সিক্স হাউসে যাবে। তাহলে কোনো একটা নল হতেই পারে নাক দিয়ে শুরু হলো, গলা পর্যন্ত বা বুক পর্যন্ত এসে পৌঁছেছে, হতেই পারে। আমাদের যেমন শ্বাসনালী, নাক দিয়ে শুরু, বুক পর্যন্ত। তাহলে শ্বাসনালীটা কিন্তু কোনো একটা স্পেসিফিক ভাবে পড়ছে না। শ্বাসনালী শুরু হচ্ছে 2 নম্বর ঘরে, আর শেষ হচ্ছে কোথায়, 4 নম্বর ঘরে। তাহলে শ্বাসনালীর যে মেইন পোর্শনটা, ইন্টারাকশন, এইটা কিন্তু রয়েছে থার্ড হাউসে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই মনে রেখেই আমরা একটু একটু করে এগোবো। আচ্ছা, তাহলে চতুর্থ ভাবে আমাদের যত রকম মানসিক অস্থিরতা, মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের ডিসঅর্ডার, এগুলো সবই হচ্ছে গিয়ে হাউস থেকে আমি কমিউনিকেট করব, ফোর্থ হাউস থেকে আমরা জানবো। এর সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়া, বক্ষ পীড়া, বুকে আঘাত লাগা, এগুলো আমরা ফোর্থ হাউস থেকে বার করার চেষ্টা করব। এর সঙ্গে কম্প্যাটিবল রাশি কোনটা, একটা হচ্ছে সিংহ, আর একটা হচ্ছে কর্কট। কর্কট এবং সিংহ, এই দুটো হচ্ছে ফোর্থ হাউসের সঙ্গে অ্যাসোসিয়েটেড রাশি। কর্কট তো কালপুরুষের চতুর্থ রাশি, ভেরি গুড। কিন্তু সিংহকে কেন নেবো আমরা, সিংহ ইন্ডিকেট করে হৃৎপিণ্ডকে। হৃৎপিণ্ড বা হার্ট, সেটা হচ্ছে সিংহের নিয়ন্ত্রণে, হার্টের গঠন গড়ন সেটা কিন্তু সিংহ কন্ট্রোল করেন। এবং যেহেতু সিংহ এই পার্টটাকে কন্ট্রোল করেন, তার জন্য আমাদের ভাব ক্যালকুলেট করব যখন, কোন চতুর্থ ভাবে হৃৎপিণ্ড রয়েছে। তাই চতুর্থ ভাবে যখন আমরা হিসাব করব, কালপুরুষের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট এবং পঞ্চম রাশি অর্থাৎ সিংহ, এই দুটোকে নিতে হবে। তো একদিকে চতুর্থ ভাব হার্টের কারক, অন্যদিকে সিংহ রাশি রবির রাশি, সেও হার্টের কারক।
রবি হার্টের কারক গ্রহ। তাহলে এইখানে কিন্তু পঞ্চম ভাবটাকে মানে কালপুরুষের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশিকে ছাড়া যাবে না। আর ন্যাটাল চার্টের চতুর্থ ভাব কেউ আমাদের নিতে হবে। ফলে ব্যাপারটা আমাদের কিছুটা হালকা কিছুটা জটিল হলো, কিন্তু জটিল হলেও আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা অতটা জটিল আর থাকবে না। যাই হোক, এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারলাম চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাব ওরিয়েন্টেড ডিজিজ বা সমস্যা, সেগুলো আহ চতুর্থ ভাব যদি পীড়িত হয়, সেই সঙ্গে সঙ্গে রবি চন্দ্র এরাও যদি পীড়িত হয়, তাহলে প্রবলেম দেখতে পাওয়া যায়। তাহলে এই বিষয়টা আমরা মাথায় রাখবো। মাথায় রেখে আমরা প্রেডিক্ট করবার চেষ্টা করব। ফোর্থ হাউস প্রেডিকশন খুব টাফ। এবার ফোর্থ হাউস প্রেডিকশন খুব টাফ কেন? আমরা যদি দেখি যে চতুর্থ ভাবে রাহু রয়েছে, তার মানে কি? তার মানে হতে পারে জাতকের ফুসফুসের সমস্যা। চতুর্থ একটা জল তত্ত্বের রাশি, এবং সেখানে রাহু বসে রয়েছে, কর্কট মেষ লগ্ন, কর্কট রাশি, চতুর্থ ভাবে রাহু বসে আছে। তাহলে জল তত্ত্বের রাশি এবং সেই রাশিতে রাহু বসে থাকার কারণে শুধুমাত্র শারীরিক সমস্যা হতে পারে, বাড়ির বাস্তু সমস্যা হতে পারে, বাড়িতে প্রচুর ড্যাম্প, বাড়িতে প্রচুর ড্যাম্প এবং সেই ড্যাম্পের কারণে বাস্তু সমস্যা, সেই বাস্তু সমস্যার কারণে জাতক বা জাতিকার জীবনে ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং তার জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। স্যার, টিবি রোগ, বুকে জল জমা, এটা হতে পারে? অবশ্যই হতে পারে। যদি এবার এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দশাটাকেও খুব ভালোভাবে দেখে নিতে হবে, এবং এই রোগগুলো শরীরের দিক থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই সময় প্রবলেম চলতে পারে, এবং এই সময় প্রবলেম চলছে বা চলতে পারে, সেই সময় কোন গ্রহরা কিভাবে প্রভাব বিস্তার করেছে, সেইটা দেখে আমরা এই রোগগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। কারণ বুকে জল জমলে সেটা তো 2 বছর 5 বছর ধরে থাকবে না, কিছু একটা সাডেন টাইমের জন্য বুকে জল জমবে এবং তারপরে সেই জলকে রিমুভ করে দিতে হবে। এটা একদম সিম্পল। বলে সবসময় যে বুকের জল জমেছে মানেই শনি চন্দ্র যুক্ত থাকতেই হবে, এরকম নয়। শনি চন্দ্র যুক্ত হয়ে তৃতীয় বা চতুর্থ ভাবে অবস্থান করলে বুকে জল জমে, অবশ্যই জমে। কিন্তু বুকে জল জমার জন্য শনি এবং চন্দ্র ছাড়া আর কোনো কম্বিনেশনে হবে না, এটা কিন্তু হতে পারে না। পরিষ্কার হলো, বোঝা গেল? তাহলে দশা দেখবেন, হ্যাঁ স্যার। দশা দেখে এবং শুভ দশা ট্রানজিট গ্রহরা কি অবস্থায় আছে সেটাকে দেখবেন, দেখে প্রেডিক্ট করবেন। আশা করা যায় প্রেডিকশন বেশিরভাগ ক্ষেত্রেই মিলবে। আহ মিলে তো, দেখি মিলে, যদিও সবসময় যে মিলবে এরকম নয়, কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখছি মিলে। যাই হোক, সেটা আমাদের সমস্যা নয়। তবে এবার এই যে জল জমা, জল জমার ক্ষেত্রে কি হবে? প্রথমেই হচ্ছে গিয়ে জল তত্ত্বের গ্রহগুলো পীড়িত হয়ে ওই ঘরে থাকতে হবে। পীড়িত কিন্তু হতেই হবে, পীড়িত হয়ে থার্ড হাউসে বা ফোর্থ হাউসে থাকতে হবে। আহ ফুসফুসে সাধারণত জল জমে, ফোর্থ হাউসের সঙ্গে আমরা ফুসফুসকে কানেক্ট করব। ফোর্থ হাউসের সঙ্গে ফুসফুসকে কানেক্ট করলেও খেয়াল রাখতে হবে ফুসফুস কিন্তু মিথুন রাশির সঙ্গে অ্যাসোসিয়েটেড। আমাদের এই যে বুকের এই নিচের অংশটা, বুকের হচ্ছে গিয়ে এই আহ কণ্ঠের পরের যে অংশ, হাত দুটো সোজা বার করে ধরবার পরে তার নিচ থেকে যে অংশটা, সেটা আমরা চতুর্থ ভাবে যাচ্ছি। তো এইখানটাতেই শ্বাসের আদান প্রদান হয়, এবং যেহেতু শ্বাসের আদান প্রদান হয়, জন্য কিন্তু আমরা কালপুরুষের তৃতীয় রাশি মিথুনকে দিতে পারবো। একটু ভোজঘট আছে, তবে আপনারা দেখবেন ব্যাপারগুলো জটিল হবে না, খুব সুন্দর হয়ে যাবে। তাহলে এই অংশটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার একটা কোশ্চেন এসছে, হাই ব্লাড প্রেশার কি করে নির্ণয় করবো? বেসিক্যালি কুণ্ডলিতে পীড়িত মঙ্গল, পুরো কুণ্ডলিতে পীড়িত মঙ্গল যদি বলবান হয়, তাহলে হাই ব্লাড প্রেশার তৈরি হতে দেখতে পাওয়া যায়। জন্ম কুণ্ডলিতে পীড়িত মঙ্গল সে যদি একটু বলবান হয়ে যায়, হলেই হাই ব্লাড প্রেশার হতে দেখতে পাওয়া যায়। এবার এই ব্লাড প্রেশার তৈরি করবে এর উপরে যদি ডাক্তারবাবুদের হাত থাকে, ডাক্তারবাবু কারা? বৃহস্পতি এবং শুক্র। এরা যদি রোগ কারক গ্রহ না হয়ে
দৃষ্টি প্রদান করে বা সংযোগ স্থাপন করে, সেই ক্ষেত্রে এই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি কমতে দেখতে পাওয়া যায়। এবং জাতক বা জাতিকা ভালোই থাকে। চন্দ্রমঙ্গল যোগে খুব ব্লাড প্রেশার বাড়তে দেখতে পাওয়া যায়। শনি মঙ্গল যোগে ব্লাড প্রেশার বাড়তে দেখতে পাওয়া যায়। রাহু মঙ্গল যোগ ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এবং প্রত্যেকটার ক্ষেত্রে টেনশনের এই কিন্তু আলাদা। শনি মঙ্গল যদি যোগ হয়, এই ক্ষেত্রে রিয়াল হয়। শনি মঙ্গলের কম্বিনেশনে যদি কারোর আহ সমস্যা আসতে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বলবো এই কজটা হচ্ছে রিয়েল কজ। এরপরে হতে পারে শনি শুক্র কম্বিনেশন, সেই ক্ষেত্রে কিন্তু রিয়ালিটির একটা অভাব থাকতে দেখতে পাওয়া যাবে। তাহলে এই ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পারলাম। এই মেডিকেল অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে ফোর্থ হাউসকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। ফোর্থ হাউসের রোগগুলো মোটামুটি বুঝতে পারা গেল। এটা দেখে নিয়ে ওদের প্রেডিক্ট করবার দিকে আস্তে আস্তে এগোতে হবে। এবার আমাদের সবটা হচ্ছে গিয়ে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘরটা কিন্তু কমপ্লিকেটেড। কিরকম কমপ্লিকেটেড? 5 নম্বর ঘর সন্তানকে নির্দেশ করে, কিন্তু 5 নম্বর ঘরের সাথে বিশেষ সন্তানের সম্পর্ক নেই। 5 নম্বর ঘর থেকে সন্তান, পরবর্তী বংশ, ছাত্রতুল্য বা এমন কোনো মানুষ যাকে আমি শিখিয়ে পড়িয়ে বড় করলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা 5 নম্বর ঘর থেকে দেখতে পাবো। 5 নম্বর ঘর থেকে আমরা পাবো ইমিউনিটি। আরেকটা বিষয় বলি, ধরুন কোনো একজন পুরুষ, তার জনন ইন্দ্রিয়, সেগুলো না তো 5 না তো 6। জনন ইন্দ্রিয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে 7 আর 8। তাহলে 5-এর কি কাজ এখানে? পঞ্চম ভাবকে সন্তান কারক বলা হচ্ছে, বলবো কেন? যে ঘর থেকে সন্তানের বিচার করি না, সেই ঘরটাকে কেন বলবো যে এটা আমার সন্তানের কারক গ্রহ? বলবো না তো, কিন্তু আমরা বলছি। কেন বলছি? কিছু বক্তব্য? তাহলে পঞ্চম ভাব, সেইখান থেকে সন্তান উৎপাদন হবে না, কিন্তু সন্তান উৎপাদনের জন্য যে মানসিকতা দরকার, সেটা আমরা পঞ্চম ভাব থেকে পাবো। পঞ্চম ভাব সন্তান উৎপাদনের সঙ্গে বা প্রসেসটার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, কিন্তু পঞ্চম ভাব থেকেই সন্তান প্রাপ্ত হওয়ার চাহিদা বাড়তে দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাবই ডিসাইড করবে যে সন্তান উৎপাদনের জন্য আমি যে গঠবন্ধন করব, আমি একজন ভদ্র মহিলা বা পুরুষ মানুষকে তো হায়ার করব। আমার তো একলা একলা সন্তান হবে না। তো যারা মহিলা মানুষ রয়েছেন, তারা কোনো পুরুষকে হায়ার করবেন। যারা পুরুষ মানুষ রয়েছেন, তারা কোনো মহিলাকে হায়ার করবেন। এই যে সন্তান প্রাপ্তির জন্য গাঠবন্ধন, এর জন্য দরকার একটু রিলেশনশিপ, গুড রিলেশনশিপ। তো এই যে গুড রিলেশনশিপ ক্রিয়েট করা, এইটা 5 নম্বর ঘর থেকে আসবে। সন্তান প্রাপ্তির জন্য তাকে প্রসেসিং করতে হবে, সেই প্রসেসিংটা হচ্ছে গিয়ে 5 নম্বর ঘর থেকে আসবে। এই প্রসেসিং করবার মেন্টালিটি 5 নম্বর ঘর থেকে আসবে। এবার একটা কোশ্চেন এসছে, 4 নম্বর ঘরে অগ্নিতত্ত্বের গ্রহরা কি ধরনের রোগ দিতে পারে? তাহলে 4 নম্বর ঘরটা ওয়াটারি সাইন হলে পরে বেটার। যদি অগ্নিতত্ত্বের গ্রহ যেমন মঙ্গল, যেমন রবি এরা এসে অবস্থান করে, সেই ক্ষেত্রে প্রথম যে ঘটনাটা ঘটাতে পারে সেটা হচ্ছে গিয়ে ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা। এবং এই শ্বাসের সমস্যার সঙ্গে সঙ্গে অগ্নিতত্ত্বের গ্রহরা যদি ফোর্থ হাউসে গিয়ে বসে, যেমন হচ্ছে গিয়ে কর্কট লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি রবি, সে হচ্ছে গিয়ে যদি ফোর্থ হাউসে গিয়ে বসে, তাহলে হচ্ছে গিয়ে প্রপার
খাদ্যাভ্যাসের অভাবের কারণে শ্বাস স্বাস্থ্য এবং শ্বাস সংক্রান্ত সমস্যা, চেস্ট ইনফেকশন হয়েছে কিংবা কোনো একটা বিশেষ রোগ হয়েছে, যেটার মূল কারণ হচ্ছে চেস্ট ইনফেকশন, ইনফ্লেমেশন, প্রদাহ। অগ্নিতত্ত্বের গ্রহরা কিন্তু আমাদের জন্য মূলত প্রদাহ, জ্বালা জাতীয় রোগকে নির্দেশ করে। এবং এই রোগ যখন হবে, এই জ্বালা জাতীয় রোগ যখন আসবে, তখন কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ফোর্থ হাউসের সঙ্গে অগ্নিতত্ত্বের গ্রহদের কম্বিনেশন হয়েছে। তাহলে জ্বালা জাতীয় রোগ কোথায়? চেস্ট রিজিয়নে। আর ফোর্থ হাউস হচ্ছে, এবার এটা একটা আলাদা একটু গভীর বিষয়। সেটা হচ্ছে ফোর্থ হাউস হচ্ছে ফিফথের দ্বাদশ। তাহলে ফোর্থ হাউসে অগ্নিতত্ত্বের গ্রহরা সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের উপস্থিতি ইত্যাদির উপর একটা থ্রেট ক্রিয়েট করে। সন্তানের শরীর প্রচন্ড খারাপ হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে জাতককে বিরাট ভুগতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফোর্থ হাউসে অগ্নিতত্ত্বের গ্রহরা করে দিয়ে থাকে। তাহলে যাই হোক না কেন, আহ আমরা যেটা আর কি ডিসকাস করছিলাম, 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর। 5 নম্বর ঘর হচ্ছে গিয়ে 4 নম্বর ঘরের দ্বিতীয় ঘর, অর্থাৎ মেন্টাল স্টেবিলিটি খুঁজে পাওয়ার ক্ষেত্র, সেটা 5 নম্বর ঘর খুঁজে বার করবে। এবং মেন্টাল স্টেবিলিটি দেবে কে? সেটা দেবে 4 নম্বর ঘর। অদ্ভুত কম্বিনেশন। তাহলে আমাদের মেন্টাল স্টেবিলিটি আমরা পাবো কিনা, সেটা আমরা জানতে পারবো 5 নম্বর ঘরের মাধ্যমে। আর মেন্টাল স্টেবিলিটি আদৌ রয়েছে কিনা বা কতটা রয়েছে, সেটা আমরা 4 নম্বর ঘরে এসে এক্সপ্রেস করব। চতুর্থ ভাবে, তো এই কারণে ফিফথ হাউসটা হচ্ছে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফিফথ হাউসে অনেকগুলো ক্ষেত্র রয়েছে, তার মধ্যে পেটের উপরের দিকের অংশ, হৃৎপিণ্ডের নিচের দিকের অংশ, এগুলো সবই কিন্তু ফিফথ হাউসের সঙ্গে কানেক্টেড। পেটের উপরের দিকের অংশ আর মুখের নিচের দিকের অংশ, এইটা কিন্তু আমরা ফিফথ হাউস থেকে পাচ্ছি। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও কি? এছাড়াও হচ্ছে সন্তান উৎপাদনের প্রচেষ্টা, সন্তান উৎপাদনের জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা, এটা আমরা 5 নম্বর ঘরে পাবো। 6 নম্বর ঘর পীড়িত হলে কিন্তু সন্তানের মুভমেন্ট, সন্তানের অ্যাক্টিভিটি, সেগুলো ডিস্টার্ব হতে দেখতে পাওয়া যায়। এবার সন্তান জন্মের আগে আমরা 6, 7, 8, 5 এই ঘরগুলোকে দেখবো। তো যখন সন্তানের জন্ম হয়ে যাবে, তখন কিন্তু আমরা সন্তানের জন্য 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ঘরকে দেখবো না। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এটা মাথায় রাখতে হবে। আমাদের সন্তান উৎপাদন হচ্ছে কি 5-এ থেকে, কিন্তু সন্তান উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এগুলো 5-এ কিচ্ছু নেই, এগুলো 6, 7, 8-এ আছে। তাহলে 6, 7, 8 এখান থেকে হচ্ছে গিয়ে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু 6, 7, 8 সন্তান জন্মের পরে ইম্পর্টেন্স হারাচ্ছে। বুঝা গেল? একটু কমপ্লিকেটেড। সন্তানের যখন জন্ম হয়ে গেল, তখন সন্তানের সুখ দুঃখ, লাভ লোকসান, সেগুলো আমরা বিচার করবো কোত্থেকে? সেগুলো আমরা বিচার করবো ফিফথ হাউস থেকে। যতক্ষণ সন্তান জন্ম হচ্ছে না, সন্তান জন্ম হওয়ার আগে যুদ্ধ করছে, এই সময় কিন্তু আমাদের যৌন মিলনের জন্য 8 নম্বর ঘর, স্পার্ম কাউন্টের জন্য 7, 8, বৃশ্চিক, তুলা, এগুলো দেখবো। আবার মহিলাদের ক্ষেত্রে জেনিটাল অর্গানস, ইন্টারনাল, এক্সটার্নাল, সেমি এক্সটার্নাল, এগুলো হচ্ছে কি আমরা দেখে নেব। দেখে নিয়ে আমরা বুঝতে পারবো যে ষষ্ঠ ঘর, পঞ্চম ঘর এরা গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ঘর থেকে মেয়েদের, সরি, পঞ্চম ঘর থেকে মেয়েদের ওভারি শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পঞ্চম ঘর থেকে মেয়েদের ডিম্বাশয়, এটা শুরু হতে দেখতে পাওয়া যায়। এটা কমপ্লিট হবে ষষ্ঠ ভাবের মধ্যে গিয়ে। ষষ্ঠ ভাবে কিন্তু আবার ওই ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাসের কিছুটা অংশ, এগুলো আমরা দেখতে পাবো। আবার 7 নম্বর ঘরে গিয়ে সার্ভিক্স পর্যন্ত, অর্থাৎ যোনি ওষ্ঠ পর্যন্ত ক্ষেত্র, সেটা 7 নম্বর ঘর থেকে বিচার্য। আর এই 7 নম্বর ঘর থেকেই ছেলেদের ইন্টারনাল জেনিটাল অর্গানস, যেমন প্রস্টেট, ভাস ডিফারেন্স, এগুলোকে হচ্ছে গিয়ে দেখতে হয়। যে সমস্ত যন্ত্রপাতি বাইরে থেকে দেখতে পাওয়া যায় না। আর যে সমস্ত যন্ত্রপাতি বাইরে থেকে দেখতে পাওয়া যায়, তার মধ্যে রয়েছে আহ যৌন যন্ত্রপাতি, যেগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায়, সেগুলো 1 নম্বর ঘরে আছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে মেয়েদের ক্ষেত্রে সন্তান উৎপাদনে 8 নম্বর ঘরের কিন্তু বিরাট ইম্পর্টেন্স নেই। এইখানে
পুরুষদের ক্ষেত্রে সন্তান উৎপাদনে 8 নম্বর ঘরের বিরাট ইনফ্লুয়েন্স রয়েছে। 7 নম্বর ঘর পীড়িত হলেও কেবলমাত্র 8 নম্বর ঘর ঠিক থাকলে পুরুষদের সন্তান উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রমিনেন্ট বাধা বিপত্তি হয় না। তাহলে এই পোর্শনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম পঞ্চম ভাব এবং সন্তান উৎপাদনের ক্ষেত্র। এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের মধ্যে মানসিক সমস্যাগুলো কিন্তু রয়েছে। মানসিক সমস্যা কি কি কোনগুলো? যেগুলো নিজেদের ক্রিয়েটিভিটি নষ্ট হওয়া, নিজেদের কোয়ালিটির উপর সাপ্রেসড হয়ে যাওয়া কারণে যে সমস্ত মানসিক সমস্যার সৃষ্টি হয়, সেইগুলো কিন্তু আমরা 5 নম্বর ঘর থেকে বিচার করব। 5 নম্বর ঘর হলো ইমিউনিটি, 5 নম্বর ঘর হলো সন্তান প্রাপ্তির ক্ষেত্র। 5 নম্বর ঘর থেকে আমরা বিচার করব পেটের কিছুটা অংশ, 5 নম্বর ঘর থেকে আমরা ওভারি বা ডিম্বাশয়কে বিচার করব। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং যখন এই ভাবগুলো পীড়িত হবে তখন সেই ভাব অথবা ভাবে সংশ্লিষ্ট অন্যান্য ভাব তাদের ক্ষেত্রে আমরা সমস্যার সৃষ্টি হতে দেখতে পাবো। যেমন যদি আমরা গাইনো প্রবলেমের কথা ভাবি, তাহলে গাইনো প্রবলেমের কারণ, উৎপত্তির কারণ সেটা হতে পারে পেট, হতে পারে মাথা। কারণ এফএসএইচ যে হরমোন, কিংবা হচ্ছে গিয়ে যেটা আহ জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, অর্থাৎ যে হরমোন আমাদের গোনাড বা জনন অঙ্গগুলোকে বুস্ট করার চেষ্টা করে, তাদেরকে উদ্দীপিত করার চেষ্টা করে, সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। এবং সেই হরমোনের মাধ্যমেই কিন্তু আমাদের যৌন জনন, যৌন মিলন ইত্যাদি সম্পূর্ণ হতে দেখতে পাওয়া যায়। তো উম, এই হরমোনের যে আমরা বিচার করব, এটা কিন্তু আমরা ওই 5 নম্বর ঘর থেকে বিচার করব না। এই এই যে এই হরমোনাল বিষয়গুলো, এগুলো ডিফারেন্ট এরিয়া, ডিফারেন্ট লোকেশন থেকে কন্ট্রোল হয়। মানে এই বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখেই আমাদের প্রেডিক্ট করতে হবে। যেমন হচ্ছে কি আমরা দেখতে পাবো যে একদম পঞ্চম ভাবে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছে, তুলা লগ্ন, পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে একটু হায়ার ডিগ্রিতে। দেবগুরু বৃহস্পতি হতেই পারে বক্রী অবস্থায় অবস্থান করে রয়েছে। শুধু এই কম্বিনেশনটার জন্য বারবার মিসক্যারেজ হতে পারে, চেষ্টা করছে কিছুতেই প্রেগন্যান্সি আসছে না, এটাও হতে পারে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা, সেগুলো কিন্তু এইভাবে আসতে পারে। তাহলে 5 নম্বর ঘর, সেটা আমাদের মানসিক সমস্যা, মানসিক সমস্যা থেকে মুক্তি, এগুলোকে ইন্ডিকেট করবে। ইমিউনিটি সিস্টেমকে 5 নম্বর ঘর কন্ট্রোল করবে। এই বিষয়গুলো কিন্তু আমরা 5 নম্বর ঘর থেকে পাবো। রোগ জ্যোতিষ সম্পর্কে দেখবার সময় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সময় হাত দেখবেন। জ্যোতিষ শাস্ত্রে কিন্তু প্রচুর জিনিস আছে যেগুলো অসাধ্য, এগুলোর আমরা সলিউশন বার করতে পারি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খেয়াল রাখতে হবে যতটা ম্যাক্সিমাম অবজারভেশন সেটা আমরা করব। তাহলে যদি আমরা দেখি একজন জাতকের কোনো একটা বিশেষ সমস্যা হচ্ছে রোগ জ্যোতিষের ক্ষেত্রে, অবশ্যই আমরা চেষ্টা করব তার হাত দেখার। যে রোগটা আসছে সেটা বৃহস্পতি থেকে আসছে কিনা, সেটা শুক্র থেকে আসছে কিনা, সেটাকে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। আমি হাতের কিছু সাইন সিম্বল একটু পরে দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইমিউনিটি সিস্টেম। এই সময় কিন্তু আপনার হাতটাকে দেখতে হবে, হাতটা লালচে কিনা, হাতটা ফ্যাকাশে কিনা, নখগুলো করোগেটেড কিনা, নখগুলো বাঁকা বাঁকা কিনা, অতিরিক্ত সরু কিনা, হাতের মধ্যে পুরো হাতময় প্রচুর রেখা, গোলাপি হয়ে গেছে, নরম হাত। তাদের রোগের পরিমাণ অনেক বেশি, রোগের কারণে সমস্যা সেগুলো অনেক বেশি। সুতরাং আমরা মোটামুটি 5 নম্বর ভাব পর্যন্ত পড়লাম। আহ, আরেকটা ভাব আমি আজকে আপনাদেরকে করিয়ে দিই, আর কিছু এক্সাম্পল আমরা পরের দিনকে করব। প্রত্যেকটা ভাবের ক্ষেত্রেই আমাদের খেয়াল রাখতে হবে যে দুস্থান অধিপতি গ্রহ, মারক গ্রহ, এদের কিরকম ইনফ্লুয়েন্স রয়েছে। যেমন আমরা একটা সিম্পল চার্টকে যদি দেখি,
আমি আরেকবার স্ক্রিনটাকে শেয়ার করে দিই। তো এই মানুষটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর লগ্ন হলো মকর লগ্ন, 0 ডিগ্রিতে রয়েছে। আর লগ্নে রয়েছে শনি কেতু। এই মানুষটার মধ্যে ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়াই যাবে। এবার 5 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 3 নম্বর ঘর, এগুলোকে যদি আমরা দেখি, তাহলে তৃতীয় ভাবের উপরে শনির দৃষ্টি রয়েছে। একটু লক্ষ্য করতে হবে। মানে তৃতীয় ভাবের উপরে মোটামুটি শনির দৃষ্টি রয়েছে। আর এই ক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে, তৃতীয় ভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে। ফলে এই মানুষটার তৃতীয় ভাবের উপরে শনি আর রাহুর দৃষ্টির কারণে এর কিন্তু বক্ষপীড়া, শ্বাসের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি হতে দেখতে পাওয়া যেতেই পারে। ব্রিদিং প্রবলেমের কারণে বড় রকম সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। এবং যেহেতু তৃতীয় ভাবটা জল তত্ত্বের রাশিতে পড়েছে, তাই শ্বাসের পীড়ায় আক্রান্ত হওয়া, বুকে জল জমে যাওয়া, কফ জমে যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে এটা আমরা খেয়াল রাখবো। এবার এই মানুষটার 6th হাউসে সেখানে বসে রয়েছে মঙ্গল। মঙ্গল কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি। তাহলে মঙ্গল চতুর্থপতি হয়ে যেই মাত্র রোগের ঘরে গিয়ে বসলো, চতুর্থপতি হয়ে মঙ্গল যেই মুহূর্তে রোগ নির্দেশক ঘরে গিয়ে বসলো, সেই সময় কিন্তু আমাদের সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এবং এখানে যেহেতু রাহু শনি ইত্যাদির কম্বিনেশন তৈরি হয়েছে, তাই একটু ড্রাই ব্যাপার। সব পুরোটা যে একদম একদম শুষ্ক তা নয়, কিন্তু ওই আমরা একটা দেখি না ঝরঝর করে নাক দিয়ে জল জল পড়ছে, আরেকটাকে আমরা দেখি শুষ্ক কাশি। তো এখানে কিন্তু ওই শুষ্ক কাশি একটু ওয়াটারি সাইনের জন্য জলজ ব্যাপার, সেটা আসলে আমরা দেখতে পাবো। এরই সঙ্গে সঙ্গে বায়ু তত্ত্বের আরেকটা প্রকট গ্রহ, তিনি হচ্ছেন বুধ। তারও কিন্তু দৃষ্টি এই ঘরটার উপরে রয়েছে। এবং যখন এই 3টে গ্রহের দৃষ্টি পড়লো, ষষ্ঠপতির দৃষ্টি পড়লো, তার সঙ্গে রাহুর দৃষ্টি পড়লো, শনির আহ একটা প্রভাব, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই সমস্ত মিলে ব্যাপারটা কিন্তু আলটিমেটলি খুব একটা পজিটিভ হচ্ছে না। এবং শনির চর্চার ক্ষেত্রে বেশ খানিকটা নেগেটিভই হচ্ছে। শনির তৃতীয় দৃষ্টি সেটা চতুর্থ ভাবের উপরে পড়েছে। এবং এই চতুর্থ ভাবটা কিন্তু ভীষণভাবে পীড়িত। চতুর্থ ভাবটা পীড়িত হওয়ার কারণে এর আয়ুষ্কাল নিয়ে একটা মৃদু সম্ভাবনা, সমস্যা ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, চন্দ্র শুক্র বায়ুতত্ত্বের রাশিতে আছে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। তাহলে এই অংশটুকু মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে এবারে মানুষটা যদি এসে প্রশ্ন করে, যদি আমাদের বলে যে আমার তো ব্রিদিং প্রবলেম হচ্ছে, রাত্রিবেলা ঘুমাচ্ছি মনে হচ্ছে দম আটকে মরে যাবো, গলাটা মনে হচ্ছে কেউ চিপে ধরলো, তাহলে এরকম যদি হয়, এরকম যদি ঘটনা আমরা দেখতে পাই, তাহলে আমরা কি করব? তাহলে এইরকম ক্ষেত্রে আমরা সরাসরি রেমিডিয়াল মেজার্স এর দিকে যাব। রেমিডিয়াল মেজার্স হিসেবে কি রেমিডিয়াল মেজার্স এ যাবো? সিম্পল 3 মুখী রুদ্রাক্ষ। এই এই বিষয়টা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হলো। এরপরে আমরা ব্রিদিং প্রবলেমের জন্য রেমেডি হিসেবে পান্না সাজেস্ট করতে পারি। খুব অল্প ওজনের নীলা সাজেস্ট করা যেতে পারে। কখনো কখনো রুবি সাজেস্ট করা যায়, কিন্তু এর ক্ষেত্রে যেহেতু রুবি অষ্টমপতি সূর্যের রত্ন, তো সেটা আমরা ব্যবহার করতে পারবো না। সূর্য যেহেতু অষ্টমপতি, অষ্টমপতির জন্য আমরা এখানে প্রতিকার দেবো না।
কিন্তু তার বাদ দিয়ে আমরা সূর্য প্রণাম করাতে পারি, একটু অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে তার জন্য সাজেস্ট করতে পারি, ভালো ডাক্তার দেখাতে বলতে পারি। তো এইগুলো করলে পরেও ভালো ডাক্তার দেখায়, তাহলে হচ্ছে গিয়ে রবি কিছুটা বুস্ট আপ হবে, সেই রেজাল্টটা হচ্ছে গিয়ে বেশ ভালো হবে। তাহলে আহ এইটা আমরা বুঝতে পারলাম, এই মানুষটার ক্ষেত্রে শরীরটা খারাপ হওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে লগ্নের মধ্যে শনি এবং কেতুর অবস্থান। শনি বৃহস্পতি দুটোই বক্রী গ্রহ, এবং বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, সপ্তমে রাহুর অবস্থান। এইগুলোর কারণে এই মানুষটার হেলথ ইস্যুস আসবে, ও আসবে, কিছু করার নেই। আর এখানে একাদশপতি, যে কিনা রোগ থেকে মুক্তি দেয়, সেই একাদশপতি গিয়ে অবস্থান করেছে ষষ্ঠে। ফলে রোগ মুক্তির গ্রহ সে রোগের ঘরে গিয়ে বসেছে। ফলে আমাদের কিন্তু রোগ থেকে মুক্তি পাওয়া একটা মুশকিল হয়ে যাচ্ছে। ডাক্তারের ট্রিটমেন্টের সময় একটু ভালো করে ভাবনা চিন্তা করে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটা একটু লক্ষ্য করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি কেতুর উপরে পড়েছে, এবং দুজনের ডিগ্রি, এগুলো কিন্তু খুব বেশি ভ্যারিয়েশন নেই। ফলে মঙ্গল কেতু এই কম্বিনেশনের কারণে জাতকের রং ট্রিটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। এছাড়াও কিছু শারীরিক বিকৃতি, হালকা পুড়ে যাওয়ার কারণে ব্লকেজ, এটাও সৃষ্টি হতে পারে। বিশেষ করে কোমর কোমর সংলগ্ন এলাকা, পেটের দিকটা, বা পেটের আশেপাশের এলাকা, এগুলো একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু রয়েছে। মানে এই মানুষটার রোগের জায়গাটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার আমরা কয়েকটা হাতের ছবিতে একটু জায়গাগুলোকে দেখিয়ে দিই, তাহলে আমাদের আজকের বিষয়টা মোটামুটি কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আমাদের লাগবে যেটি, সেটি হচ্ছে একখানি হস্ত। উম, 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 দেখুন, এই একটা আমি হাত দেখালাম। এই হাতের ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, একটা বিকট টাইপের হাত। দেখলে পরে বুঝতে পারছেন যে এই ভদ্রলোকের মধ্যে ধোঁয়া জাতীয় নেশার একটা টেন্ডেন্সি এটা কিন্তু থাকবে। এবং এই যে হাতের মধ্যে এই জায়গাটার মধ্যে যে একটা বেন্ড দেখতে পাচ্ছি, এটা হেলথ ইস্যু ইন্ডিকেট করবে নিশ্চিতভাবে। এই যে হাতের মধ্যে একটা ড্রাই ব্যাপার এই জায়গাটাতে রয়েছে, এটা ইন্ডিকেট করে থার্ড হাউসের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে, এবং এটা ব্রিদিং প্রবলেম কে নির্দেশ করতে পারে। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বুধের এই ক্ষেত্রটা, এই জায়গাটা ড্যামেজ থাকে। এবং অবশ্যই বুধের এই ক্ষেত্র এবং তার সঙ্গে রবির এই ক্ষেত্র, এর মধ্যে একটা ঢাল দেখতে পাওয়া যাবে। এটা অদ্ভুতভাবে রবির ক্ষেত্রের মধ্যে বুধের ক্ষেত্রটা যেন নেমে গেছে, মিশে গেছে। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে শ্বাসের সমস্যা, বুকের সমস্যা দেখতে পাওয়া যায়। এই জায়গাটা ইদার খুব গর্ত টাইপের হবে, অথবা খুব শক্ত টাইপের হবে। তো যদি গর্ত হয়, হাতটা মোটা সোটা হলে গর্ত হওয়ার মতন হবে। আর হাতটা যদি মোটা সোটা না হয়, পাতলা হাত হয়, সেক্ষেত্রে এই সমস্ত এলাকা, এগুলো হচ্ছে গিয়ে যেন ফ্ল্যাট হয়ে গেছে, পুরোটাই যেন কি লাইনে চলে এসছে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। বৃহস্পতির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন সংক্রান্ত সমস্যাকে ইন্ডিকেট করে। আপনারা খেয়াল রাখবেন, মিথুন রাশির মাধ্যমে আমরা শ্বাসের আদান প্রদান ক্যালকুলেট করলেও, আমরা কিন্তু শ্বাসের মাধ্যমে রক্ত পরিস্রাবণ ঘটছে বা রক্তের পরিশ্রুতকরণ ঘটছে, এর কারক গ্রহ সেটি কিন্তু বৃহস্পতি। যে কোনো রকম পিউরিফিকেশন, সেই পিউরিফিকেশনের কারক গ্রহ তিনি কিন্তু বৃহস্পতি। আর পিউরিফিকেশনের যে মেকানিজম, তার কারক গ্রহ কিন্তু শুক্র। অর্থাৎ যে সিস্টেম, যে কেমিক্যাল রিয়াকশন তার মধ্য দিয়ে পিউরিফিকেশন হয়,
সেটা কিন্তু শুক্র কন্ট্রোল করে। পিউরিফিকেশনের কারক গ্রহ তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। এইরকম জায়গাতে যদি প্রচুর জাল চিহ্ন দেখতে পাওয়া যায়, প্রচুর জাল চিহ্ন, প্রায় হাতের মধ্যে এরকম জাল চিহ্ন ভয়ঙ্কর ভাবে রয়েছে, হাতের মধ্যে প্রচুর রেখা এরকম নিচের দিকে রয়েছে, এদের ক্ষেত্রেও শ্বাসের সমস্যা দেখতে পাওয়া যায়। হাত একদম ড্রাই হয়ে রয়েছে, হাতের মধ্যে প্রচুর আনওয়ান্টেড লাইন্স, এরকম একটা বায়ুরেখা এরকম গেছে, বায়ুরেখার পাশ দিয়ে আরেকটা রেখা এসে এরকম ভাবে নেমেছে, এটা মার্শাল লাইন, এটা ভালো। কিন্তু শিরোরেখাটা হচ্ছে এরকম ভাবে নেমে গেছে। এখানে এরকম বেশ কতগুলো রেখা রয়েছে, এরকম বিকট যদি হাত দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু সেই হাত ইন্ডিকেট করবে জাতকের প্রবল রোগ ভোগের সম্ভাবনা, এবং সেটা ব্রিদিং ওরিয়েন্টেড সম্ভাবনা হতে পারে। এরপরে আমরা যে সমস্যাটা খুঁজে পাবো সেটা হচ্ছে এই ক্ষেত্রগুলোতে, এখানে তিল, এখানে ক্রস, এখানে ড্যামেজ, ইনফ্যাক্ট এখানে ক্ষত, ঘাত প্রাপ্তি, পোড়া হয়েছে, এখানে একটা বিরাট গর্ত হয়ে গেছে, সেটাও কিন্তু ভবিষ্যতে ব্রিদিং প্রবলেমকে ইন্ডিকেট করতে পারে। এবং এই গর্ত বা এই ধরনের যে রোগগুলো, যার কোনো একটা চিহ্ন দাগ থেকে যায় দীর্ঘদিনের জন্য, এই রেখাগুলো কিন্তু আমাদের ভাগ্যকে ইম্প্যাক্ট করে, আমাদের আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, তার উপরে কুপ্রভাব বিস্তার করে। যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের অবশ্যই এই আঙ্গুলটি এবং এই আঙ্গুলটির ক্ষেত্রে গন্ডগোল দেখতে পাওয়া যাবে। কিছু অ্যাবনর্মালিটি, যেমন একাই হাতটা এইটা এরকম হয়ে গেছে, বা হচ্ছে গিয়ে এইটা একটু বেঁকে এদিকে গেছে, কিংবা কোড়ে আঙ্গুলটা হালকা সরে এদিকে চলে এসছে, কিংবা এইখানে যে গ্যাপ রয়েছে কোড়ে আঙ্গুলের মধ্যে সেই গ্যাপ নেই, এরকম বিভিন্ন টাইপের অসামঞ্জস্য আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম থার্ড হাউস পীড়িত থাকলে কোন সমস্যাগুলো দেখতে পাওয়া যাবে। ধরো যে ফোর্থ হাউস, চতুর্থ ভাব পীড়িত হওয়া, মনের রোগ, এই হচ্ছে মনের রোগের অন্যতম রেখা। এই লাইনটা এরকম থাকতে পারে, এই লাইনটা মনের রোগের ক্ষেত্রে এই একটা লাইন এসছে, আর একটা লাইন হচ্ছে কি একদম হার্ড শক্ত হয়ে এদিকে চলে গেছে, দুটো লাইনের মধ্যে কোনো যুক্ত নেই, সম্পূর্ণ পৃথক। আবার এটাও দেখতে পাওয়া যেতে পারে যে হার্ট লাইনটা এসে এখান থেকে এসে এইভাবে মিশেছে, এখান থেকে একটা ব্রেন লাইন এরকম ভাবে এসছে। এই মানুষের ক্ষেত্রেও মনের রোগ হবে, প্রোভাইডেড কখন মনের রোগ হবে, যদি এই জায়গাটা পীড়িত থাকে, যদি পুরো জায়গাটা, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, এরা যদি ভীষণভাবে পীড়িত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো চতুর্থ ভাবে সমস্যা রয়েছে, চতুর্থ ভাবে ডিস্টারবেন্সেস রয়েছে। এই জায়গাটা ফ্ল্যাট হয়ে, এগুলো অফলাইনে, সরি অনলাইনে বোঝানো খুব মুশকিল। এই জায়গাটা ফ্ল্যাট হয়ে ধরো এই ভেতরটাতে এসে মিলছে, আর এখানে এরকম প্রচুর রেখা রয়েছে, যে রেখাগুলোর কোনো মাথা মুন্ডু নেই। এই ধরনের ক্ষেত্রে মানুষ নিজেই নিজেকে ডিপ্রেশনের মধ্যে বন্দি করবার চেষ্টা করে, এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে না। এরপরে আমরা যদি দেখি আহ চতুর্থ ভাব সংক্রান্ত কিছু ডিজিজ, সেটা আমরা এই জায়গাটাতেও ফলো করলে পেয়ে যাবো। এখানে কিছু তিল হয়েছে হৃদয় রেখায়, হৃদয় রেখার এইখানে শাখাগুলো হয়েছে, এই শাখাগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এটা হচ্ছে একটা সামঞ্জস্যপূর্ণ শাখা। এরকম যদি না হয়, এই শাখা যদি এরকম হয়, এরকম যদি হয়, তাহলে স্পিরিচুয়ালিটি তো আর এলো না, মুশকিল হয়ে গেল। কিন্তু এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যটা বড়ই খারাপ হবে, এবং ভালো রকম সমস্যা হতে দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাব থেকে আমরা সুখ ক্যালকুলেট করি, সুখ, তৃপ্তি, পরিতৃপ্তি, কমপ্লিটনেস। তো এই কমপ্লিটনেস যখন আমরা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা আমাদের হৃদয় রেখা থেকে বিচার্য। তাহলে যদি হৃদয় রেখায় প্রচুর জাল টাল থাকে,
হৃদয় রেখায় যদি প্রচুর জাল থাকে এরকম 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 এরকম, তাহলে হচ্ছে গিয়ে মানসিক সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে মানসিক সমস্যা না হৃৎপিণ্ডের সমস্যা কি করে বুঝবো? এইখানটা ডিস্টার্ব, তাহলে মানসিক সমস্যা। এইখানটা ডিস্টার্ব, তার মানে হৃৎপিণ্ডের সমস্যা। তাহলে এটা পরিষ্কার হলো। এর সঙ্গে আর একটা বিষয় হচ্ছে বড় কোনো গর্ত, হৃদয় রেখার মধ্যে যদি কোনো বড় গর্ত থাকে, তাহলে দুঃখ, মন খারাপ ইত্যাদির কারণে সমস্যার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। প্রমিনেন্ট ডিপ গর্ত এরকম যদি থাকে হৃদয় রেখায়, তাহলে জাতকের কোনো না কোনো কারণে প্রবল দুঃখ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই দুঃখ কিন্তু জাতকের মানসিক অবস্থাকে ভীষণভাবে হ্যাম্পার করে, এবং এই দুঃখ, কষ্ট, শোক, ডিপ্রেশন, এখান থেকে মনোরোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। মনোরোগ মানে হচ্ছে গিয়ে মানসিক রোগ। আমরা সবাই এই সম্পর্কে অল্প বিস্তর ওয়াকিবহাল আছি। তো সেটা হচ্ছে গিয়ে সৃষ্টি হতে পারে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারলাম, চতুর্থ ভাগটা মোটামুটি হলো। এর সঙ্গে সঙ্গে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সেটা হচ্ছে কেতু। এই কেতু যে সাবকনশিয়াস মাইন্ডের ক্ষেত্র, এটা এই জায়গাটুকু থেকে বিচার করে। এই জায়গা থেকেও কিন্তু আমরা চতুর্থ ভাবের রোগ দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। এবং খেয়াল রাখতে হবে, চতুর্থ ভাব যদি রোগগ্রস্ত হয়, চতুর্থ ভাব যদি পীড়াগ্রস্ত হয়, এই ক্ষেত্রে আমাদের মন রোগ, মানসিক রোগ, সেটাও তীব্রভাবে প্রবলভাবে আসতে পারে। এবং যদি সেটা আসে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে তার প্রভাব পড়বেই। হাত ড্রাই হয়ে যাবে, হাত পাতলা হয়ে যাবে হাতের মধ্যে, অথবা হাতটা ভীষণ নরম হয়ে যাবে হাতের মধ্যে। ধরলে পরে কোনো কোনো জায়গা মনে হবে ডিপ হয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গা মনে হবে অতিরিক্ত সফট। কোনো কোনো সময় ভেজা হাত মানসিক সমস্যাকে ইন্ডিকেট করে। এইগুলো আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে, এবং দেখে প্রেডিক্ট করতে হবে। তাহলে মোটামুটি আমরা তৃতীয় ভাব, চতুর্থ ভাব জানতে পারলাম। এরপর আমরা চলে আসবো পঞ্চম ভাব। পঞ্চম ভাবের নির্দেশক ক্ষেত্র, সেটি কিন্তু এই জায়গাটা, অর্থাৎ মূলত দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র। এর সঙ্গে চন্দ্র ক্ষেত্র আমাদের দেখতে হবে, মঙ্গলের ক্ষেত্র আমাদের দেখতে হবে। যদি ধরুন কারোর সন্তান হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা মঙ্গল ক্ষেত্র, শুক্র ক্ষেত্র এগুলোকে দেখবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই এই জায়গাটা দেখবো, বুধের ক্ষেত্র কি দেখবো। যদি আমরা দেখি যে কারোর ক্ষেত্রে আহ এইরকম ভাবে সে এইরকম শাখা তৈরি হয়ে গেছে, এটা বিবাহিত জীবনে যেমন অশান্তি নির্দেশ করে, তেমন ভাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সমস্যা, অশান্তি, ঝামেলা ইন্ডিকেট করে। এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো বৃহস্পতির ক্ষেত্রে কোনো প্রমিনেন্ট ক্রস, যে ক্রসের একটা লাইন একটু বড় হয়ে গেছে, যদি আমরা দেখতে পাই এরকম জায়গাতে কোনো তিল তৈরি হয়েছে, বা বৃহস্পতির ক্ষেত্রের মধ্যে কোনো প্রমিনেন্ট তিল তৈরি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যায়। মঙ্গল নির্দেশ করে রক্ত। রক্ত মানে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে আহ রজ বা ব্লিডিং, পিরিয়ডস, এগুলোকে নির্দেশ করে মঙ্গল। তাহলে মঙ্গলের ক্ষেত্রটা ভালো হওয়া খুব দরকার। সাধারণত এই হাতের এই জায়গাটা দেখে আপনারা বুঝতে পারবেন না যে এই ক্ষেত্রটা ভালো না খারাপ, বোঝার রাস্তা নেই, সবার ক্ষেত্রেই সুন্দর থাকে। তো এই জায়গাটাতে কোনো অশুভ চিহ্ন আছে কিনা, এই জায়গার কোনো নেগেটিভ স্পট তৈরি হয়েছে কিনা, এখানে কোনো তিল তৈরি হয়েছে কিনা, ব্ল্যাক তিল হতে পারে, যদি এরকম কোনো কিছু তৈরি হয়েছে কিনা। এইখানে আহ অদ্ভুত ধরনের একটা তিল দেখতে পাওয়া যায়, আমি এঁকে দেখাচ্ছি। এরকম তিল তৈরি হলো। এবার এই তিলটার পাশে ঠিক গা বরাবর উম, মানে একটু পাতলা কালারের একটু ডিফারেন্স রয়েছে।
এই তিলটার পাশের যে জায়গাটা, সেই জায়গাটাতে কালারটা একটু ফেড হয়ে এসছে, ছড়ানো টাইপের তিল। এখান থেকে তিলটা স্টার্ট হয়েছে, এখান থেকে সাদা একটু ছড়িয়ে গেছে। সেটা কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে স্পেশালি মহিলাদের প্রবল বাধা ইন্ডিকেট করে, এবং এই ক্ষেত্রে মহিলাদের বারবার মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই ক্ষেত্রটা দেখলাম। পঞ্চম ভাবের পরবর্তী ইন্ডিকেশন হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে, ছেলে কি মেয়ে, প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এই জায়গাটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। ছেলেদের ক্ষেত্রে শুক্র সন্তান উৎপাদনের ক্ষেত্রে ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু মেয়েদের ক্ষেত্রে শুক্র কানেক্টেড কিভাবে? না, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলোকে এর যে ব্যালেন্স, এটাকে যে মেনটেন করতে হবে, এটাকে শুক্র মেনটেন করে। তাহলে কারণ যদি শুক্র ক্ষেত্র এই জায়গাটা খুব ফ্ল্যাট হয়ে যায়, শুক্র ক্ষেত্রের এই জায়গাটা যদি ভীষণভাবে ফ্ল্যাট হয়ে যায়, তাহলে তার বাচ্চা হওয়ার ক্ষেত্রে প্রবলেম আসবে, আসবে এই জায়গাটা যদি ফ্ল্যাট হয়ে যায়। শুক্র ক্ষেত্রের এই জায়গাটা থেকে যদি প্রচুর কাটাকুটি এরকম টাইপের দেখতে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রেও প্রবলেম। এই জায়গাটা যদি হট করে ভেঙে যায় মানে কিরকম ব্যাপারটা, এটা একটু ভালো করে বুঝতে হবে। ভেঙে যাওয়া মানে কিন্তু এখানে এই জায়গাটা থেকে উঠতে উঠতে এসে হঠাৎ করে মনে হলো এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রেও কিন্তু শুক্র সংক্রান্ত প্রবল সমস্যা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটাতে যদি একটা মনে হয় যে এই জায়গাটা একটু ফাঁপা রয়ে গেল, এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, এই ক্ষেত্রেও কিন্তু আমরা শুক্র সংক্রান্ত সমস্যা দেখতে পাই। পুরুষ কি মহিলা, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যায় ইন্টারনাল রিজনের জন্য, বা ইন্টারনাল যে জেনিটাল মেকানিজম, সেই মেকানিজমে গন্ডগোল হওয়ার জন্য প্রবলেম দেখতে পাওয়া যায়। মানে এই হলো মোটামুটি আমাদের হাতে তৃতীয়, চতুর্থ, পঞ্চমের মোটামুটি ইন্ডিকেশন। আর এছাড়াও কিছু ব্ল্যাক স্পট শেড, সেইগুলো আমাদের শারীরিক দুর্বলতাকে ইন্ডিকেট করে। হাত যদি খুব পাতলা হয়ে যায়, প্রবলেম দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় আমরা দেখতে পাই আয়ু রেখা থেকে এরকম টাইপের রেখা নিচে নেমে এসছে, এবং সেই রেখা কোনো একটা তিল বা একটা ডার্ক স্পটের মধ্যে এসে শেষ হয়েছে, এরকম দেখতে পাওয়া যায়। এবং যদি এরকম দেখতে পাওয়া যায়, এটা কিন্তু বড় ধরনের রোগকে নির্দেশ করে, এবং এই রোগগুলোর কারণে জাতকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এবং যে রোগ থেকে সহজে নিস্তার নিষ্কৃতি পাওয়া যাবে না, এই ধরনের রোগকেই নির্দেশ করে। তাহলে মোটামুটি আমাদের তিনটে ভাব এবং তার সম্পর্কে রোগ নিয়ে আমরা আহ, হালকা করলাম, জানলাম। এবার কোথাও কিছু অসুবিধা হলে পরে আমাকে একটুখানি বলুন। টনসিলটা কোন জায়গা থেকে দেবো, সেকেন্ড হাউস না থার্ড হাউস? আমি বুঝতে পারিনি। টনসিল, টনসিল। আচ্ছা, টনসিল, এইটাকে আমরা থার্ড হাউসে। স্যার তাহলে যে ছকটা দেখা গেল, ওইটাই কি স্যার টনসিলও হতে পারে, যেটাতে ওই টনসিল হতে পারে, থার্ড হাউসে রাহুর দৃষ্টি, বুধের দৃষ্টি কিন্তু যেটা? টনসিল তো জেনারেলি আমি তো জানি ঠান্ডা ফান্ডা লেগে হয়, আমি অবশ্যই এতে বিশারদ নই। যদি ঠান্ডা লেগে হয়, এই ক্ষেত্রে কিন্তু চন্দ্র শনি এদের একটা অ্যাটাচমেন্ট থাকবে।
স্যার, সন্তান হওয়ার জন্য এই মাছের কাটার মতো তো সাইনটা থাকা দরকার। থাকলে পরে বেটার। আহ থাকলে পরে সাধারণত সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো রকম আহ, সমস্যা হয় আচ্ছা। জেনারেলি, খুব সমস্যা কিছু ওইখানে হয় না। আর যদি স্যার এমনি স্টেট থাকে তাহলে কি একটু সমস্যা দিতে পারে? পেট থাকলে বহু সময় বহু লোকের ক্ষেত্রে আমি দেখেছি সন্তান হয়ই না। এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হলে পরে দেখতে পাওয়া যায় যে সন্তানের ক্ষেত্রে ভীষণ রকম বাধা আসছে। আমার একটা একটা লজিক আমি ভেবেছি, এই সন্তান তো একটা সুখের স্থান, এবং এই জায়গাটাতে ওই মাছের কাঁটা জাতীয় লেন্স গুলো, এগুলো স্পেশালি যদি মঙ্গলের ক্ষেত্রে ঢুকে যায়, মঙ্গলের ক্ষেত্রে লাইনগুলো থাকে, সেই ক্ষেত্রে মঙ্গল ছেলেদের মেয়েদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। কখনো স্পার্ম মোটিলিটি মানে স্পার্মের যে গতি সেটার ক্ষেত্রে, কখনো ইরেকশন মানে হচ্ছে গিয়ে পুরুষাঙ্গ দৃঢ় হওয়া তার ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে টোটাল রজত চক্র নিয়ন্ত্রণ এটা মঙ্গলেরই হাতে, মঙ্গল শুক্র এদের হাতে। ব্লাড, মিউকাস বেড, এগুলো সমস্তটাই কন্ট্রোল করে মঙ্গল। তো ওই হৃদয় রেখা থেকে যদি কিছু রেখা নিম্নবর্তী হয়ে স্পেশালি মঙ্গলের দিকে প্রবেশ করে, এই ক্ষেত্রে সন্তান প্রাপ্তি, সন্তান লাভ সহজতর হয়। ঠিক আছে স্যার। স্যার, ফিফথ হাউসে যদি আপনার ক্যান্সার রাশির জন্য রাহু থাকে, আর চন্দ্র যদি ফোর্থ হাউসেই থাকে ক্যান্সার রাশির ক্ষেত্রে কি হতে পারে? ফিফথ হাউসে যদি রাহু থাকে সেক্ষেত্রে কি এবং আহ এটা বৃশ্চিকে তো রাহু চলে এলো। তো বৃশ্চিকে যদি রাহু চলে আসে, রাহুটা ওখানে নিচস্থ রাহু। রাহু যদি কর্কটের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে থাকে, তাহলে ওটা কিন্তু ওরা বাজে কম্বিনেশন হবে। পুরো কম্বিনেশনটা দেখে ওরা আমাদের প্রেডিক্ট করতে হবে, কিন্তু এটা ভালো কম্বিনেশন নয়। এবং এই ক্ষেত্রে বিবাহ, সন্তান প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে ভালোই সমস্যা দেখতে পাওয়া যায়। ইনফ্যাক্ট ম্যারেজের ক্ষেত্রেও প্রবলেম আসতে পারে। আর ফিফথ হাউসে রাহু আহ কিছুটা হলেও ডিস্টার্ব মেন্টালিটিকে ইন্ডিকেট করে। ডিস্টার্ব মেন্টালিটিটা কিরকম? যেমন ধরুন, উম, আমি বলি, আহ ধরুন একজন মহিলা, তিনি তার হাজবেন্ডের সঙ্গে ক্লোজ হতে পারছেন না, এবং সেটাকে তিনি মেনেও নিতে পারছেন না। তো এই টাইপের ব্যাপার, যে ডিস্টার্ব মেন্টালিটি গুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে গিয়ে ওই ফিফথ হাউসের রাহু থেকে আসে। তো আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই। তো আমি যে চলে এসেছি, আমি বাইকটাও হচ্ছে গিয়ে নিয়ে আসিনি, তাড়াহুড়ো করে বাইকটাকেও আমি রেখে এসেছি। তো এবার আমাকে হচ্ছে গিয়ে এবার বাইকটা আনতেও যেতে হবে এই রাত্রিবেলা। তো যাই যাই হোক না কেন, উম, আজকের মতো এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ পুরোটাকেই করবার চেষ্টা করবো। হুম, তাহলে সবাইকে মোটামুটি শুভরাত্রি জানাই। গুড নাইট স্যার। ভালো থাকবেন সবাই। আর প্রত্যেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দিন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্র্যাকটিস করতে হবে, কারণ শেখা অনেকদিন হয়ে গেল। এবার আস্তে আস্তে পড়াশোনার মধ্যে একটু আধটু করে থাকতে তো হবেই, এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটাকেও খুব ভালো করে করতে হবে। তাহলে শুভরাত্রি স্যার, সবাইকে। খুব হ্যাঁ। বলছি স্যার, প্র্যাকটিস প্লেস নিয়ে তো সমস্যা হচ্ছে, এটার জন্য কিছু যদি বলেন। নেক্সট মানে, মানে চেম্বার জোগাড় করা এই ব্যাপারটা নিয়ে। চেম্বার জোগাড় প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট। মানে চেম্বার না হলে তো ক্লায়েন্ট বেস তৈরি করা মুশকিল হয়ে যাচ্ছে না, আমি যদি মানুষের কাছ পর্যন্ত পৌঁছতে না পারি। এইটা এইটা তো নিজেদেরকে জোগাড় করতে হবে, হালকা কষ্ট মষ্ট করে। আসলে আর বোধহয়। কলকাতার দিকে হলে আমি জোগাড় করে দিতে পারি। হ্যাঁ, তো এইগুলো যদি একটুখানি দেখেন। তাহলে আমি আমাকে মেসেজ করলে আমি বলে দেবো কিভাবে কি করা যেতে পারে।
মানে আমার হচ্ছে, আপনি তো আমাকে দেখেছেন, এজটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে আমার ক্ষেত্রে। তো আমি ডাইরেক্ট ফেস করলে আমাকে হয়তো বা মানে ঠিকঠাক পছন্দের জায়গাটা আসছে না মানুষের। মানে জুয়েলারি ক্ষেত্রে যেমন আপনি বলেছিলেন যে জুয়েলারিতে কানেক্ট করবার জন্য, তো সেইগুলোতে মানে ঠিকঠাক করতে পারছি না। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকদিন ডিসকাস করে নেব। আর এটা একটু লম্বা ডিসকাশন, কারণ এইটা অনেকের সমস্যা হচ্ছে বিভিন্ন রকম। তাহলে প্রবলেমস ইন প্র্যাকটিস নিয়ে আমরা একদিন ডিসকাস করে নেবো, আশা করা যায় ভালোই হবে। আচ্ছা। তাড়াতাড়ি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক আমাদের। আর পরের দিন ক্লাস চলাকালীন 0.5 ঘন্টা টাইম দিলেই হবে, 0.5 ঘন্টাতে আমি চেম্বার টেম্বার গুছিয়ে দেবো। আচ্ছা স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, রাখি তাহলে। সবাইকে শুভরাত্রি।